রেজিস্ট্রার অফিস থেকে নতুন বাড়িতে ফিরে আসে সুমন। অনেক দিনের ইচ্ছে ছিল একটি নতুন বাড়ি, আজ সেই স্বপ্ন সত্যি হলো। এই যে দাদা বাবু, এই বাড়িটা কি আপনি কিনলেন? এই তো রেজিস্ট্রার অফিস থেকে ফিরলাম। তা আপনি কি এই পাড়ার লোক? আজ্ঞে হ্যাঁ, আমি এই পাড়ারই লোক। ওই যে বাড়িটা দেখছেন, ওটাই আমার বাড়ি। তবে কি জানেন, অনেক কাজ করাতে হবে আপনাকে। লোক দরকার হলে আমাকে বলবেন। নিশ্চয়ই আপনাকে বলবো। আপনি হলেন আমার প্রতিবেশী। সে যাগ্গে, আমি সুমন দত্ত। আর আপনার নামটা কাকু? আমি সজল কান্তি জানা, সবাই আমাকে সজল খুড়ো বলে। একদিন আসুন না আমাদের বাড়িতে। তা তো যেতেই হবে, আগে বাড়ির কাজটা করিয়ে নি। বাড়িটি অনেক পুরনো, অনেক জায়গায় ফাটল ধরেছে। যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করাতে হবে। পুরনো বাড়ি বলে জলের দামে বাড়িটা পেয়ে গেছে, তবে কিছু আসবাবপত্র এখনো ভালো আছে। রং করিয়ে নিলে বাড়িটা আরো সুন্দর দেখাবে। কাজ শেষ হয়ে গেলে মা বাবাকে নিয়ে আসবে। সন্ধ্যার দিকে তালা মেরে সুমন বাজারে চলে যায়। তারপর ঘটতে চলে অদ্ভুত সব ঘটনা। হোটেলে খাওয়া দাওয়া সেরে সুমন বাড়ি ফিরে আসে। হঠাৎ লক্ষ্য করে টিউবওয়েল থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু জং ধরা টিউবওয়েলে কী করে জল পড়ছে সুমন ভেবে পায় না। কিছুক্ষণ পর নিজে থেকেই জল পড়া বন্ধ হয়ে যায়। বাড়িতে ঢুকতে যাবে, ঠিক তখনই মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। কে হতে পারে? এই পাড়ার কাউকে তো চেনে না। সুমনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। পেছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। দূরে বীভৎসভাবে শেয়াল ডেকে উঠল। অবচেতন মন বলছে কেউ তো একজন ছিল। আলো জ্বালিয়ে সুমন মনে মনে ভাবে একজন তান্ত্রিক দিয়ে এই বাড়িটাকে শুদ্ধ করিয়ে নেবে। সারাদিন বেশ দখল গেছে, তাই ক্লান্ত হয়ে সুমন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কেন জানি সুমনের ঘুম ভেঙে যায়। কানে আসে জল পড়ার শব্দ। জানালা খুলে দেখে জল পড়েই চলছে, কিন্তু পাশে কেউ নেই। দূরে কেউ যেন গুনগুনিয়ে গান গাইছে। সুমন দরজা খুলে অবাক হয়ে যায়। একটি মেয়ে দোলনায় দোল খাচ্ছে। কে হতে পারে? মেয়েটির সাহস তো কম নয়। কে কে ওখানে এত রাতে?
দেখুন, আমার ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে, তাই অনুরোধ করছি কাল যখন খুশি এসে দোলনায় চড়ুন, আমি কোনো আপত্তি করব না। শুনুন, মেয়েদের এত রাতে বাহিরে থাকা ঠিক নয়। যান, গিয়ে শুয়ে পড়ুন। মেয়েটি সুমনের কথার উত্তর না দিয়ে বাড়ির পেছন দিকে চলে যায়। অদ্ভুত ব্যাপার, পেছনে তো কোনো বাড়ি নেই, তাহলে? তবে রাতে আর কোনো শব্দ হলো না, ঘুমটাও ভালো হলো। পরের দিন সকালে বাড়ির পেছন দিকে চলে যায়। বিশাল জঙ্গল চারিদিকে, আশেপাশে কোনো বাড়ি নেই। তাহলে মেয়েটি গেল কোথায়? ঠিক তখনই চোখ যায় বাড়ির পেছনের সিঁড়ি, দোতলায় চলে গেছে। সুমন সিঁড়ি বেয়ে দোতলার রুমে চলে আসে। একটা পরিত্যক্ত ভাঙা রুম, বিছানাটাও বেশ নোংরা। দেওয়ালে একটি সুন্দরী মেয়ের ছবি, লাল শাড়িতে মেয়েটিকে অপরূপ লাগছে। তাহলে মেয়েটি এখানেই থাকে? কিন্তু আগের বাড়ির মালিক তো এমন কিছু বলেননি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কি রে সুমন, এই সপ্তাহে বাড়ি এলি না কেন? গত মাসে বললি 1 সপ্তাহের ছুটি থাকবে, বাড়িতে এসে থাকবি কদিন, কি হলো? ইচ্ছে তো ছিল, কিন্তু কি করব বলো, বিশেষ কাজে আটকা পড়ে গেলাম। তবে তোমাকে একটা সুখবর দিচ্ছি, আমার অফিসের কাছাকাছি একটা বাড়ি কিনেছি মহেশপুরে। সামনের রবিবার তোমাদের নিয়ে আসব। বাবাকে এখন বলো না, সবাই মিলে সারপ্রাইজ দেব। এখন রাখছি। কি ব্যাপার সুমন বাবু, এই সাত সকালে আমার বাড়িতে? বাড়িটা মেরামত করতে হবে, তাই কাজের লোক খুঁজছিলাম। আপনি কি বলতে পারেন কোথায় পাবো? চেনা জানা তো অনেক লোক আছে, তবে কি জানেন, ভালো মিস্ত্রি পেতে হলে 2-3 দিন সময় লাগবে। আগামী সপ্তাহে মা বাবাকে নিয়ে আসবো ভাবছি, তার আগে কাজ শেষ করতে হবে। আপনি চিন্তা করবেন না, কাল আমি মহেশপুরের বাজারে যাব। কিন্তু মেয়েটির কথা কেন জানি বলতে পারলো না। তবে আজ কিছু হলে কাল পূর্বের মালিকের সাথে দেখা করবে। গ্রামে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। রাতের খাবার খেয়ে সুমন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কান্নার শব্দে সুমনের ঘুম ভেঙে যায়। নিশ্চয়ই সেই মেয়েটি হবে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মেয়েটিকে দেখতে পায় না। চারিদিক ভয়ঙ্কর অন্ধকার, ঘন কুয়াশায় ঢেকে আছে। ঘরে ফিরে আসে, দরজা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে বলে উঠল, এই যে বাড়ির নতুন মালিক, বাইরে আমাকে খুঁজেছিলেন মনে হয়, তা বলুন কি বলতে চান? ঘরের ভেতর মেয়েটিকে দেখে স্তম্ভিত হয়ে যায়। দেওয়ালের টাঙানো ছবি থেকেও মেয়েটি আরো সুন্দর, চোখ ফেরানো অসম্ভব। কান্নার শব্দ শুনে বাইরে গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো দেখতে পাইনি। আচ্ছা, আপনি কি দোতলায় রুমে থাকেন? দেখুন, যাওয়ার মতো কোনো জায়গা আমার নেই, বড় অসহায় আমি। শুনলাম আপনি এই বাড়িটা কিনেছেন, দয়া করে আমাকে কিছুদিন থাকতে দেবেন? নিজেকে বেশ ক্লান্ত লাগছে। সুমন বুঝতে পারে না
মেয়েটি চোখের দৃষ্টি দিয়ে কখন যে মায়া জালে বশ করে নিয়েছে। আপনার যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকুন, কেউ কিচ্ছু বলবে না। বাড়িতে কেন বাবু? আমি কি তোমার মনের গভীরে সারাটা জীবন থাকতে পারি না? দেখুন, আপনার মতো সুন্দরী মেয়ে পেলে নিজেকে ধন্য মনে করব। আপনার মনে হয় ঘুম পাচ্ছে, আজ শুয়ে পড়ুন, কাল কথা বলবো। সত্যি সুমনের ঘুম পেয়েছে, বিছানার দিকে এগিয়ে যায়। আপনি কি যাবার সময় দরজাটা বন্ধ করে দেবেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। কাল থেকে আমরা দুজন একসাথে থাকবো, অনন্তকাল। সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে যায়। বুঝতে পারে মেয়েটির প্রেমে পড়ে গেছে। কিছুক্ষণ পর মেয়েটি তার আসল চেহারায় ফিরে আসে। মানুষের রক্ত খেয়ে আমি বেঁচে আছি অনন্তকাল। এত রাতে মায়ের ফোন দেখে সুমন অবাক হয়ে যায়। সামনের দরজাটিও এখনো খোলা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, এত রাতে কেন ফোন করেছো? রাত কোথায়, সকাল হয়ে গেছে। এই নিয়ে 8-10 বার ফোন করলাম তো। তুই তো জানিস ফোন না ধরলে আমার ভীষণ চিন্তা হয়। ঠিক আছে ঠিক আছে, এবার বলো কেন ফোন করেছো? রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, তাই ঘুম ভেঙে গেল। এত চিন্তা করো না তো, আমি একদম ঠিক আছি। শুন, আগামীকাল আমি আর তোর বাবা মহেশপুরের বাড়িতে আসছি। বিকেলে বাস স্ট্যান্ডে থাকিস কিন্তু। ঠিক আছে, এবার ঘুমাতে দাও। সামনের দরজা বন্ধ করে সুমন আবার শুয়ে পড়ে। দেখে নাও বাপু, এই বাড়িতে ভাঙা চোরা যা আছে সব কাজ করতে হবে তোমাকে। তারপর রং করে দিতে হবে 3 দিনের মধ্যে। সে না হয় করে দেব, কিন্তু মাল মশলা যে লাগবে খুড়ো। সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি ব্যবস্থা করে দেব। খুড়ো, একটা কথা বলি তোমাকে, এই বাড়িতে কিন্তু ভূত আছে। দিনে দিনে কাজ করে চলে যেতে হবে। আস্তে কথা বল, আমিও নিজের চোখে দেখেছি। তবে কি জানিস, এই বাড়ির মালিক যেন জানতে না পারে, তাহলে আর কাজ করতে হবে না। চুপ চুপ, দাদাবাবু এসে গেছে। আরে সজল খুড়ো যে, এত সকালে কাজের লোক কি পাওয়া গেল? আগে সঙ্গে করে নিয়ে এসেছি। সিমেন্ট বালি কেনার জন্য টাকা লাগবে 1000-3। এখন হাতে টাকা নেই, ব্যাংক থেকে টাকা তুলে আপনার বাড়িতে দিয়ে আসব। সজল খুড়ো চলে গেলেন। কিছুক্ষণ পর দরজা বন্ধ করে সুমন বেরিয়ে যায়। কাজ শেষ করে বিকেলের দিকে বাড়ি ফিরে আসে। বাজারের ব্যাগ রেখে সুমন চলে যায় মেয়েটির দোতলার রুমে। অনেকক্ষণ দাঁড়িয়েও মেয়েটিকে আর দেখতে পায় না। গতকাল মেয়েটির নাম জিজ্ঞেস করা হয়নি। আশেপাশে কোথাও মেয়েটিকে আর দেখতে পেল না।
ঠিক এমন সময় কানে এলো কে যেন গুনগুনিয়ে আপন মনে গান গাইছে। সুমন শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। বেশ গভীর জঙ্গল। মেয়েটি আপন মনে গুনগুনিয়ে চলছে। সুমন অনেকক্ষণ পেছনে দাঁড়িয়ে থাকে। এই যে শুনছেন, আপনি এখানে, আর আমি সারা বাড়ি পাগলের মতো খুঁজে মরছি। আপনি আপনি আমার কে? আর কেনই বা আমার জন্য পাগল হবেন? গতকাল রাতে আপনিই তো বলেছিলেন সারাটা জীবন আমার সাথে কাটাবেন, এর মধ্যে ভুলে গেলেন? বাহ, কি আশ্চর্য! হয়তো বলেছিলাম, সবার মনে কতই না আশা থাকে একটা সুন্দর জীবনের, কিন্তু কেন জানি না আমার এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। এত ভাবছেন কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, আগামীকাল আমার মা বাবা আসছেন। মা বাবা আসছেন? কি ব্যাপার, চমকে গেলেন যে? শুনুন, আমার মা বাবা খুব ভালো মানুষ, দেখবেন আপনারও ভালো লাগবে। সে যাকগে, আপনার নামটাই জানা হলো না, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? নাম কুণ্ডলা বলে ডাকতে পারেন। কুণ্ডলা, খুব সুন্দর নাম। আচ্ছা, আপনাদের পূর্বের বাড়ি কোথায় ছিল? আমার পরিচয় জানা কি আপনার খুব প্রয়োজন? না জানলে কি হয় না? নিশ্চয়ই প্রয়োজন আছে, কারণ সারাটি জীবন যে আপনার সাথেই আমাকে কাটাতে হবে। তাহলে আমায় কথা দিন, আমার আসল পরিচয় জানার পর আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমার হাত ছুঁয়ে বলুন, কোনোদিন আমাকে দূরে ঠেলে দেবেন না। এই আপনার হাত ছুঁয়ে কথা দিলাম, কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাব না। তাহলে শুনুন, আমি হলাম মানুষরূপী ডাইনি। দিনের আলোয় কোনোদিনও দেখতে পাবেন না। কি হলো, ভয় লাগছে? ডাইনি? কি উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ডাইনি। মানব সমাজে যার কোনো অস্তিত্ব নেই, সূর্য ডোবার পরই আমাকে দেখতে পাবেন, আমাকে স্পর্শ করতে পারবেন, তার আগে নয়। কিন্তু ডাইনি আর মানুষের সম্পর্ক কি করে সম্ভব? আমার মা বাবা তো কোনোদিন মানবেন না। কথা কিন্তু আপনি দিয়েছেন, আপনার মা বাবা নয়। আরেকটা কথা, আগামী অমাবস্যার রাতে যদি আপনার মৃত্যু হয় অথবা পৃথিবীর মায়া ত্যাগ করে যদি চলে আসেন, তাহলে অনন্তকাল আমরা একসাথে থাকতে পারবো মহা আনন্দে। দেখুন, আমি কিন্তু আপনাকে মানুষ ভেবেছি, ডাইনি জানলে দূরে সরে যেতাম। যা হবার তা হয়ে গেছে, এখন আর ফেরার রাস্তা নেই। আমাকে স্পর্শ করে এখন সম্পূর্ণরূপে আপনি আমার। আর একটা কথা, কোনো রকম ছলচাতুরি করবেন না, তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে। একবার আমার কথা ভাবুন, আমি চলে গেলে আমার মা বাবার কি হবে? সে আমি জানি না, আপনার মা বাবাকে আপনি বোঝাবেন না। শব্দ কিন্তু আমি একদম পছন্দ করি না। তাহলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন। মনে রাখবেন, সামনের অমাবস্যা। চোখের সামনে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। তাই দেখে সুমন স্তম্ভিত হয়ে যায়। এদিকে হাতে আছে সময়, মাত্র কিছুদিন। কি করে এই ভয়ঙ্কর ডাইনি থেকে নিজেকে বাঁচাবে বুঝতে পারে না। সুমনকে তো দেখতে পাচ্ছি না। তুমি কি বলেছিলে আজ আমরা আসবো? হ্যাঁ রে বাবা, বলেছি তো। তুমি এত টেনশন করো না তো। গতকাল রাতে আমাকে মেসেজ করেছে, ওর শরীরটা ভালো না,
ঠিকানা লিখে পাঠিয়েছে, বলেছে একটা রিক্সা ভাড়া করে চলে যেতে। এই কথা তো তুমি আগে আমাকে বলতে পারতে। দাঁড়াও, একটা ফোন করি। আহা, আর ফোন করতে হবে না। মা, চলে এসো। ওই তো সুমন চলে আইছে। আজ রান্না করতে হবে না, রাতের খাবার আমি হোটেল থেকে নিয়ে আসব। তোমরা বিশ্রাম করো, আমি একটা কাজ সেরে আসছি। কি ব্যাপার বলো তো? তোমার ছেলে তো এতটা নীরব ছিল না, আসার পর ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলো না। তুমি চিন্তা করবে তাই তোমাকে বলিনি। ও মেসেজ করে সব আমাকে জানিয়েছে। তোমার ছেলের উপর ডাইনির ছায়া পড়েছে, সারা রাত জায়গা ছিল। এ তো ভীষণ চিন্তার কথা। তুমি আগে বললে বাস স্ট্যান্ড থেকে আমি ওকে বাড়ি নিয়ে চলে যেতাম। তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? ও সব কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সকালবেলায় তান্ত্রিক মহারাজকে ফোন করে দিয়েছি, উনি দুদিনের মধ্যেই চলে আসবেন। আর একটা কথা, সন্ধ্যার পর ডাইনির নাম মুখে নেবে না, শুধু দিনের বেলা। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। চারিদিকে অদ্ভুত নীরবতা। সুমন, এই সুমন, চোখ খুলে দেখো, আমি এসেছি। এই সুমন। তুমি একদম চিন্তা করো না, আমি মায়াবী শক্তি দিয়ে তোমার মা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভোরের আগে ওদের ঘুম ভাঙবে না। কাল সারা রাত জেগেছিলাম, একদম ঘুম হয়নি। দয়া করে আজ আমাকে বিরক্ত করবেন না। দিনে যত ইচ্ছে ঘুমাও, রাতে কিন্তু তোমাকেই চাই। তাড়াতাড়ি উঠে পড়ো, না শব্দ কিন্তু আমার একদম পছন্দ নয়। ধীরে ধীরে কথা বলুন, আমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। চলুন, কোথায় যাবেন? আচ্ছা, আমি কি দেখতে সুন্দরী নই? দেখুন, সুন্দরী বললে ভুল হবে। আপনি অপরূপ সুন্দরী, যে কোনো পুরুষের পক্ষে চোখ ফেরানো অসম্ভব। কি আশ্চর্য, আমাকে সুন্দরী বলছেন, তারপরেও দূরে দাঁড়িয়ে আছেন। তাহলে কি আমার পাশে বসতে লজ্জা করছে? না না, লজ্জা লাগবে কেন? তাহলে বসুন। অনেকবার শুনেছি আপনার মুখে এই সুরটি, তবে জন্মদিন ছাড়া আমরা এই গানটি কখনো গাই না। জানেন, যেদিন আমার জন্মদিন ছিল সেই দিনই আমার মৃত্যু হয়েছে, তাই এই সুর
আমার অতি প্রিয়। ডাইনিদেরও জন্মদিন হয় শুনে অবাক লাগছে। আচ্ছা, আপনি কি কোনো কালে মানুষ ছিলেন? আপনার মতো কোনো এক বাবার আদরের সন্তান ছিলাম, মৃত্যুর পর ডাইনি হয়ে গেলাম। তবে কি জানেন, দেখতে আমি সুন্দরী ছিলাম না, বেশ কালো বর্ণের ছিলাম। কালো ছিলাম মানে বুঝতে পারছি না। তাহলে মৃত্যুর পর কি করে সুন্দরী হলেন? মায়াবী শক্তি দিয়ে? যেহেতু অনন্তকাল আপনার সাথেই কাটাবো, সেই জন্য বলতে দ্বিধা নেই। বেশ কয়েক বছর আগের কথা, বাবার বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেছিল। বিয়েতে অনেক টাকা যৌতুক দিতে রাজিও ছিলেন আমার বাবা। ছেলেটিও দেখতে সিনেমার হিরোদের মতো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দেখেই আমার ভালো লেগে যায়। তখন আমি আনন্দে আত্মহারা, কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। স্থায়ী হলো না? কিন্তু কেন? না, বলছিলাম কি করে আনন্দটা মাটি হলো? ধীরে বাবু ধীরে, এত উতলা হবেন না, ধীরে ধীরে সবই বলবো। দেখুন, জীবন আপনার, গল্প আপনার, ইচ্ছে না হলে বলবেন না। পাশের বাড়ির মেয়েটি আমার থেকে 1000 গুণ সুন্দরী। আমি জানতাম ও আমার পাশে বসলে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না, তাই ওকে আমি আসতে নিষেধ করেছিলাম। বিয়ের কথাবার্তাও প্রায় একদম পাকা। ছেলেটাও আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। বুঝতে পারলাম আমাকে ওর পছন্দ হয়ে গেছে। ঠিক সেই সময় লাল শাড়ি পরে সেজেগুজে চলে আসে কুণ্ডলা। কুণ্ডলা? ওই মেয়েটির নামও কুণ্ডলা ছিল? আগে গল্পটি শুনে নিন, তারপর প্রশ্ন করবেন। কুণ্ডলা এসেই আমার পাশে বসে বলে কি না, কি জামাই বাবু, আমার বান্ধবীকে আপনার পছন্দ হয়েছে তো? ও কিন্তু খুব ভালো মেয়ে। সাথে সাথে ছেলেটির চেহারা বদলে গেল। ও এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো, তারপর কানে কানে ওর মাকে কি যেন বলল। আমার বুকের মধ্যে ধকধক করতে লাগলো। ও যেন আশঙ্কায় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। সাথে সাথে ওর মা দাঁড়িয়ে বললেন, আমাদের সিদ্ধান্ত আমরা আপনাকে জানিয়ে দেব কাল। এবার আসি আমরা। বুঝতে পারলাম এ বিয়ে আর হবে না। আমার বেশ খারাপ লাগলো। পরে জানতে পারলাম ছেলের নাকি কুণ্ডলাকেই পছন্দ হয়েছে আর ওকেই বিয়ে করবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সারা রাত বিছানায় শুয়ে শুয়ে আমি কেঁদেছি। এই নিয়ে 5 বার হলো। আমার অপরাধ, আমার গায়ের রং কালো। পরের দিন ছিল আমার জন্মদিন। বাবা ধুমধাম করে আমার জন্মদিন করলেন। তবুও আমার মন খারাপ। কুণ্ডলার উপর ভীষণ রাগ হচ্ছিল। রাতে বাড়ির ছাদে এসে দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হলো এই চেহারার কোনো মূল্য নেই। কেউ মন বুঝলো না। হঠাৎ কি যেন হলো বুঝতে পারলাম না। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিলাম। থামলেন কেন? তারপর কি হলো? কি করে আপনি কুণ্ডলা হলেন? আমার সারা জীবনের গল্প এক রাতেই শুনতে চান? বাকিটা কাল শুনবেন। যান, এবার গিয়ে শুয়ে পড়ুন। আপনার বাবা মা জাগার সময় হয়ে এলো। ভোর হতে বেশি দেরি নেই। একটা কথা, কাল আমাকে ডাকতে যেতে হবে না। রাত 12টার পর আমি নিজে থেকেই আসব। মনে রাখবেন, সামনেই অমাবস্যা। না শব্দ আমার একদম পছন্দ নয়। গল্পটি অসম্পূর্ণ রেখে চোখের সামনে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। সবার জীবনে একটি গল্প থাকে, ভালো অথবা মন্দ। পরের দিন তান্ত্রিক মহারাজ সুমনদের বাড়িতে এলেন। মা মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, কেমন দেখলেন আমার ছেলেকে? ডাইনির কালো ছায়া থেকে রক্ষা পাবে তো? এই ডাইনি ভয়ঙ্কর শক্তিশালী, আপাতত কোনো ভয় নেই।
আমি এই ঘর শুদ্ধ করে দিয়েছি, কোনো অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না। 2 দিন পর মাদুলি নিয়ে আসব, তখন সব বাধা দূর হয়ে যাবে। এই কয়দিন সন্ধ্যার পর ঘরে থাকা নিরাপদ। আপনার কথা শুনে মনে অনেক শান্তি পেলাম মহারাজ। শনি অথবা মঙ্গলবার দেখে আপনার ছেলের গলায় ঝুলিয়ে দেবেন। যদি তাতে কাজ না হয় তাহলে সম্পূর্ণ বাড়িটাকে শুদ্ধিকরণ করতে হবে। এবার আমাকে যাবার অনুমতি দিন। 2 দিন পর আসবেন বলে মহারাজ চলে গেলেন। সুমন, সুমন, তাড়াতাড়ি উঠে পড়, খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। মায়ের ডাকে সুমনের ঘুম ভেঙে যায়। হ্যাঁ রে সুমন, তান্ত্রিক মহারাজ এসেছিলেন, বাড়ির ভেতর শুদ্ধি করে দিয়ে গেলেন। বললেন 2 দিন পর এসে মাদুলি দিয়ে যাবেন। এই কদিন রাতে কিন্তু বাইরে যাওয়া চলবে না। মহারাজের সাথে আমারও কিছু কথা ছিল, আমাকে কেন ডাকলে না? উনি তো 2 দিন পর আসবেন, তখন তুই সবকিছু খুলে বলিস। এখন অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সুমন জেগে থাকে। গভীর রাতে শিয়ালের ডাকে সারা বাড়ি কেঁপে উঠল। সুমন চুপি চুপি বেরিয়ে চলে যায়। মা বাবা তখন গভীর ঘুমে অচেতন। সুমন জঙ্গলের ভেতরে চলে আসে। কোথায়ও কুণ্ডলাকে দেখতে পায় না। অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ কানে আসতে লাগলো। এদিক ওদিক তাকিয়েও মেয়েটিকে আর চোখে পড়ে না। সুমন গাছের নিচে বসে ভাবতে লাগলো, তাহলে কি ডাইনি ওকে বশ করে নিয়েছে? নিজেই নিজেকে প্রশ্ন করে, তা না হলে একটা অদ্ভুত টান অনুভব করছে কেন? শুধু কি গল্প শোনার জন্য, নাকি তার পেছনে কালো শক্তি আছে? ঠিক তখনই অদৃশ্য কুণ্ডলা সুমনকে ভয় দেখাতে লাগলো। তাতে ও বিচলিত নয়। আপনি এসেছেন? অনেকক্ষণ থেকে বসে আছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আমি আপনার পাশেই ছিলাম, চুপি চুপি দেখছিলাম। আমাকে না দেখে কতটুকু বিচলিত হন আপনি। দেখুন, এত রাতে একা বসে থাকা অস্বস্তিকর ব্যাপার। যাক, আপনাকে দেখে ভালো লাগছে। একটা সত্যি কথা বলি, আপনাকে কিন্তু বশ করিনি আমি। সেদিন রাতে প্রথম দেখেই বুঝতে পারলাম আপনি লোকটা খারাপ নন। এবার বসুন। বেশিক্ষণ বসতে পারবো না। মা যদি দেখেন আমি ঘরে নেই, তাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। সে যাক গিয়ে, এবার বলুন, 4 তলা থেকে ঝাঁপ দেওয়ার পর কি হলো? ঝাঁপ দেওয়ার পর আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। চারতলা থেকে নিচে পড়েও আমার কিছু হলো না, সাথে সাথে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই নিচতলার ভাড়াটিয়া অনিল কাকু জানালা দিয়ে খুলে বললেন, কে কে ওখানে? কাকু, আমি শুক্লা কাকু। ভেতর থেকে কাকিমা বললেন, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? খুব জোরে একটা শব্দ হলো, মনে হয় চোর হবে। বেটা নিশ্চয়ই পালিয়েছে। কাকু, আমি শুক্লা, নিচে পড়ে গেছিলাম, এখন ঠিক আছি। মাটিতে কে যেন পড়ে আছে। আরে আরে, এ তো দেখি আমাদের শুক্লা। এই তাড়াতাড়ি ওদের ঘরে খবরটা দিয়ে আসো।
নিচে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার রক্তমাখা দেহ মাটিতে পড়ে আছে। বুঝতে পারলাম এই পৃথিবীতে আমি আর নেই। জানি এই অবস্থায় আমার মা বাবা আমাকে দেখতে পেলে ভীষণ কাঁদবে, যা আমি নিতে পারবো না। তাই ওখান থেকে চলে এলাম। কুণ্ডলার বাড়ির সামনে আসতেই ওকে দেখতে পেলাম। মনের আনন্দে দোলনায় দোল খাচ্ছে, মুখে আনন্দের হাসি। ভাবটা এমন যেন আমার বিয়ে ভেঙে পুরো পৃথিবীটাই ও জয় করে নিয়েছে। আমার ভীষণ রাগ হলো, চিৎকার করে উঠলাম, কিন্তু কিছু করতে পারলাম না। বুঝতে পারলাম পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই। বেশ খারাপ লাগলো, নিজেকে বড় একা মনে হলো। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে কান্নার রোল পড়ে গেছে। মাথা গরম করে অনেক বড় বোকামি করে ফেলেছি। অনেকটা আসার পর দেখতে পেলাম একজন লোক আমার পথ আগলে দাঁড়িয়ে আছে। চোখ মুখ কিছুই দেখতে পাচ্ছি না। ভয়ে আমি থরথর করে কাঁপছি। সাদা কাপড়ে ঢাকা লোকটি তখন বলে উঠল, এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করলে আত্মহত্যা মহাপাপ, অনন্তকাল তোমাকে ভুগতে হবে। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? আমি তোমারই মতো একজন, যাকে বলে প্রেত আত্মা। দেখুন, আমাকে ভয় দেখাবেন না প্লিজ। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় যাবে? এই জগৎটা সম্পূর্ণ অন্ধকার, এখানে আলোর কোনো অস্তিত্ব নেই। তুমি যতদিন জীবিত ছিলে ততদিন এই শরীরের মালিক ছিলে। এখন তুমি মৃত আত্মা, তোমার সামনে দুটি পথ খোলা আছে। কিন্তু আমি যে শুনেছি মৃত্যুর পর মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে চলে যায়। যারা নিজের ইচ্ছে মৃত্যুবরণ করে তাদের জন্য এই রাস্তা বন্ধ হয়ে যায়। আমি পিশাচ, তোমারই মতো আমারও অপমৃত্যু হয়েছিল। পাপের শাস্তি এখনো ভোগ করছি। দেখুন, আমি ইচ্ছে করে আত্মহত্যা করিনি, মনের দুঃখে করেছি। বেঁচে থাকার সব ইচ্ছেই আমার শেষ হয়ে গেছিল। এখন বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। আর ভেবে লাভ নেই, শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এটা অন্ধকার জগতের নিয়ম। শুনেছি আত্মারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে, কথাটা কি ঠিক? তা পারে বই কি, তবে কতদিন থাকতে পারবে বলা সম্ভব নয়। তবে তার জন্য তোমাকে মায়াবী শক্তি সঞ্চার করতে হবে। এখন আপনি যাকে দেখছেন ওটা কুণ্ডলার শরীর, আমার বসে আছে। তবে কি জানেন, এই শরীরে প্রাণ আছে। এই শরীরে প্রাণ আছে? তাহলে দিনের বেলা এই দেহকে কোথায় রাখেন? কেন, আপনার বাড়ির দোতলা রুমে। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমিও ওকে ছাড়িনি। 5 বছর ধরে প্রতিশোধ নিচ্ছি। যতই সুন্দরী মেয়ে হোক না কেন, ভূতে ধরা জানলে কেউ বিয়ে করবে না। দিনের বেলা ওই রুমে কতবার গিয়েছি, কাউকে দেখতে পাইনি। তবে বিছানায় প্রচুর রক্ত দেখেছি। আমি মায়াবী শক্তি দিয়ে শরীরটাকে অদৃশ্য করে রেখেছি। বিছানায় যে রক্ত দেখছেন ওটাই এই শরীরের। কুণ্ডলার শরীরে কষ্ট হলে আমার বেশ আনন্দ হয়। কতদিন শরীরটাকে ধরে রাখবেন? একদিন তো ছাড়তেই হবে। মানুষের শরীর বয়স বাড়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায়। ভূত প্রেতের আয়ু 1000 বছর, কিন্তু মানুষের আয়ু মাত্র কয়দিন। তারপর কোথায় যাবেন? আপনি ঠিক বলেছেন, কিন্তু এখন
এই শরীরের উপর মায়া ধরে গেছে। এই সুন্দর চেহারা দেখেই তো আপনি আমার প্রেমে পড়েছেন, তাই না? তা পড়েছি বই কি, তবে কি জানেন, 5 বছর ধরে মেয়েটিকে কষ্ট দিচ্ছেন, তাতে কি আপনার জ্বালা মেটেনি? আপনি হয়তো বলবেন মেয়েটি আপনার বিয়ে ভেঙেছে, কিন্তু আমি বলবো মেয়েটি ভাঙেনি, ভেঙেছে ওই ছেলেটি। ধরুন ওই ছেলেটির সাথে আপনার বিয়ে হলো, আপনি কি সুখী হতে পারতেন? কখনো নয়। যে মুহূর্তে মন বদলায় সে কখনো ভালো হতে পারে না। আমি ঠিক সেভাবে ভাবিনি, কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। এবার আসি, সময় হয়ে গেছে ফেরার। আর একটা কথা, সামনের 2 দিন আপনি আমাকে বিরক্ত করবেন না। রাত জেগে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আপনি ভুলে যাননি তো সামনের অমাবস্যা, সময় কিন্তু ঘনিয়ে আসছে। সুমন অপেক্ষায় ছিল। 2 দিন পর তান্ত্রিক মহারাজ এলেন। আজ তোমার জন্য মাদুলি নিয়ে এসেছি। শনি অথবা মঙ্গলবার দেখে গলায় পড়ে নিও। আপনার সাথে আমার বিশেষ কথা আছে, এখানে বলা কি নিরাপদ হবে? দিনের প্রথম দিকটা শুভ, এই সময় অশুভ শক্তি বের হতে পারে না, তাই ওরা গভীর নিদ্রায় মগ্ন থাকে। তুমি নির্ভয়ে বলতে পারো। ডাইনির সব কথা আমি মা বাবাকে খুলে বলতে পারিনি। জানেন, আমি ওকে স্পর্শ করেছি। ওর মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। ও আমাকে সঙ্গী বানাতে চায়। তার উত্তরে তুমি কি বলেছ? সোজাসুজি কিছু বলিনি, তবে অনেক বুঝিয়েছি। এও বলেছি মানুষ আর ডাইনির সম্পর্ক কোনোদিন সম্ভব নয়। কিন্তু ডাইনির এক কথা, আগামী অমাবস্যার রাতে আমাকে মরতে হবে। সত্যি এটা চিন্তার বিষয়। আচ্ছা, তুমি যা জানো ওর সম্বন্ধে সংক্ষেপে আমাকে বলতে পারো। প্রথম দেখা মেয়েটির সাথে এই রুমে, যেখানে আপনি বসে আছেন ঠিক ওখানে। অদ্ভুত একটা শব্দে আমার গভীর রাতে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে কিছুই দেখতে পাইনি। ফিরে এসে দরজা বন্ধ করতে যাব, ঠিক তখনই বলে উঠল, সুমন ধীরে ধীরে ডাইনির জীবনের সব গল্প মহারাজজিকে খুলে বলে। যে শরীরটাকে বশ করে নিয়েছে সেই শরীরে এখনো প্রাণ আছে। ডাইনি কোনোভাবেই ছাড়তে চাইছে না। এবার বুঝতে পেরেছি, যদি কোনোভাবে ওই মেয়েটির শরীর থেকে ডাইনির আত্মাকে বের করে নেওয়া যায়, তাহলে মায়াবী শক্তি আর কোনো কাজ করবে না। আমাদের হাতেও সময় কম, যা করতে হবে ভেবে চিনতে। এবার আমার কি করা উচিত বুঝতে পারছি না। একটা অনুরোধ, এই কথা মা বাবাকে বলবেন না। ডাইনি অতি ভয়ঙ্কর, শুধু মাদুলিতে কাজ হবে না, তার সাথে বুদ্ধি আর সাহসের প্রয়োজন আছে। এমন কিছু বলুন যাতে মেয়েটিরও প্রাণ বাঁচে আর আমি এই বিপদ থেকে মুক্তি পাই। মহারাজজি চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ ধ্যানে বসে রইলেন। কিছুক্ষণ পর সুমনের দিকে তাকিয়ে বললেন, একটা পথ খোলা আছে, তার আগে তোমাকে ছলনার আশ্রয় নিতে হবে। ডাইনি যেভাবে অন্যের চেহারা দিয়ে তোমাকে জালে ফেলেছে, ঠিক সেইভাবে ওকে তাড়াতে হবে। মনে রাখবে, ওই শরীর ছাড়া ডাইনির কোনো অস্তিত্ব নেই। কাছে এসো, তোমাকে কানে কানে কিছু বলবো। কাজটা কঠিন, ভয় পাওয়া চলবে না।
মালা দুটি আমি ওই দিন নিয়ে আসব। মনে রাখবে, ভুল হলেই সব শেষ। আজ ঘুমোতে কিছুটা দেরি হয়ে যায়। সুমনের ঘুম আসে না, তবুও চোখ বন্ধ করে শুয়ে থাকে। দরজায় ঠক ঠক শব্দ হতেই বুঝতে পারে কুণ্ডলা এসেছে। যখনই বের হতে যাবে ঠিক তখনই মায়ের ঘুম ভেঙে যায়। পেছন থেকে বললেন, কিরে সুমন, এই রাত দুপুরে আবার কোথায় যাচ্ছিস? তোর না রাতে বাইরে যাওয়া মানা? বিশেষ দরকার আছে, না গেলে হবে না। বুঝতে পেরেছি, তুই হারিকেনটা নিয়ে পেছনের ঘরে চলে যা, আমি সকালে পরিষ্কার করে দেমনে। ঠিক আছে, যেতে হবে না, তুমি শুয়ে পড়ো, আমি সকালেই যাব। সুমন বুঝতে পারে কুণ্ডলার মায়াবী শক্তি বাড়ির ভেতর কাজ করছে না। অনিচ্ছা সত্ত্বেও সুমন আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার দরজায় ঠকঠক শব্দ হতে লাগলো। সুমন দরজা খুলে দেখে কুণ্ডলা দাঁড়িয়ে আছে, রাগে চোখ দুটি লাল। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আজ সবার ঘুমোতে দেরি হয়ে গেছে। কিছুক্ষণ আগে বেরোতে যাচ্ছিলাম, ঠিক তখনই মা দেখে বারণ করলেন। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম, কেন জানি আমার মায়াবী শক্তি কাজ করছিল না। অনেক চেষ্টার পর তোমার মা বাবাকে ঘুম পাড়াতে হলো। এবার চলো, অনেক কিছু বলার আছে। আচ্ছা, তুমি কি আমার সাথে ছলনা করছো? দেখো, এমন কিছু যদি হয় আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কাউকে ছাড়বো না। চলো না? কই না তো, আমি তো সব সময় আমাদের বিয়ের কথা নিয়েই ভাবছি, আর তুমি কি না উল্টো পাল্টো ভাবছো? আচ্ছা, আজ অনেক চেষ্টা করেও তোমাদের বাড়ির ভেতর যেতে পারলাম না, বুঝতে পারলাম না। কি যে বলো না, মা বাবাকে কি করে বোঝাবো ভেবে ভেবে আমার রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। যাগে, মৃত্যুর আগে আমার একটা শর্ত আছে। আবার শর্ত কেন? আগে তো কোনোদিন বলনি। এখন কোনো শর্ত মানা যাবে না। আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, আর তুমি আমার সামান্য একটা শর্ত মানবে না? মৃত্যুর আগে আমাদের বিয়ে করতে হবে, তারপর মরতে রাজি আছি। সে তো ভালো কথা, আমরা আগে বিয়ে করে নেব। বেশ, তাহলে বলো, আমার মৃত্যুর পর কার সঙ্গে থাকবো? তোমার সাথে নাকি ওই কুণ্ডলার দেহের সাথে? কুণ্ডলা ওর সাথে কি করে থাকবে? ও তো এখনো মরেনি। তুমি আমার সাথে থাকবে। বেশ, আমারও তাই ইচ্ছে। তবে কি জানো, ক্ষণিকের জন্য হলেও ওই শরীর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তারপর বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে আবার ফেরত চলে যাবে। তুমি কি বলো? যদিও ওই দেহ থেকে বেরিয়ে আসা আবার ফেরত যাওয়া অনেক কষ্টের। ঠিক আছে, আমি রাজি। অমাবস্যার প্রথম দিন মহারাজজি এলেন সেই বিকেলের দিকে। তোমার বাবা মা কোথায়? ওনাদের তো দেখছি না। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, বুঝতেই তো পারছেন। ভালো করেছো। ওই ব্যাগে দুটি মালা আছে। ডাইনি যখন কুণ্ডলার শরীর থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই একটা মালা কুণ্ডলার গলায় পরিয়ে দেবে, আর একটা মালা তোমার গলায়। ও কিছু বুঝে ওঠার আগেই তোমাকে কাজ শেষ করতে হবে। আমি নিচে লুকিয়ে থাকবো। মেয়েটি খুব চালাক। বলছিলাম, এই মালায় কাজ হবে তো? এই মালার আড়ালে মাদুলি আছে,
অনেক সাধনা করতে হয়েছে। তুমি নির্ভয়ে থাকতে পারো। সন্ধ্যা হতে সুমন চলে যায় বাড়ির পেছনে। অমাবস্যার রাত, বেশ অন্ধকার, চারিদিকে কুয়াশায় ঢেকে আছে। কেমন যেন এক অদ্ভুত পরিস্থিতি। মনকে শক্ত করে চলে যায় দোতলার ঘরে। কিন্তু কুণ্ডলা ঘরে নেই। বিছানায় তাজা রক্ত লেগে আছে। বেশ অদ্ভুত একটা গন্ধ সুমনের নাকে এলো। সুমনের মন বলছে কুণ্ডলা ওর আশেপাশেই আছে। তাই রুমে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এই যে বাবু, আমি এখানে। তুমি বেশ আগে বাগেই চলে এসছো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বিছানা নোংরা দেখে বসতে পারিনি। শুভ কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। যাক, শেষ পর্যন্ত তোমার সাথেই আমার বিয়ে। এবার বলো কি করতে হবে? এবার দেহ থেকে বেরিয়ে এসো। আমি তোমার গলায় মালা পরিয়ে দেব, আর তুমিও আমাকে মালা পরিয়ে দেবে। ব্যাস, এইটুকুই কাজ। তাই করছি, তবে তাড়াতাড়ি করে নিও, না হলে আমার কষ্ট বেড়ে যাবে। এমন অদ্ভুত দৃশ্য দেখে সুমন স্তম্ভিত হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কে বলেছে তুমি সুন্দরী নও? আমার তো মনে হয় কুণ্ডলার চাইতে তুমি বেশি সুন্দরী। কেন যে তুমি আত্মহত্যা করতে গেলে আমি বুঝতেই পারছি না। প্রশংসা পরে হবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শুভ কাজ শেষ করো। বিয়ের লগ্ন আসতে এখনো 2-3 মিনিট বাকি। এত কষ্ট যখন করলে আরো কিছুটা সময় ধৈর্য ধরো। কখন ডাইনি সরে যাবে সেই সুযোগের অপেক্ষায় সুমন দাঁড়িয়ে থাকে। কতবার বলেছি আমার শরীরে কষ্ট হয়, কথা কানে যায় না। আর একটা কথা, কপালে সিঁদুর আমি দেব না। একটা মালা আমি পরে আছি, আর একটা মালা আমি তোমাকে পরাবো। এবার দেখে নাও কিভাবে মালা পরাতে হবে। এই সুযোগে কাল বিলম্ব না করে সুমন কুণ্ডলার গলায় মালাটি পরিয়ে দেয়। মেয়েটিকে 5 বছর ধরে কষ্ট দিচ্ছ। অনেকবার বলেছি ওকে মুক্ত করে দাও, কিন্তু কোনো কথাই তোমার কানে যায় না। সত্যি ডাইনি কোনোদিন মানুষের বন্ধু হয় না। আর কোনোদিন এই শরীরে প্রবেশ করতে পারবে না। এবার বিদেয় হও। কি এত সাহস? তবে রে, আজ তোকে মেরে তোর রক্ত দিয়ে স্নান করব, নির্বোধ মানুষ। আমি আবার আসবো। আমি কোথায়? আপনারা কে? আমার গলায় মালা কেন? আপনি শান্ত হয়ে বসুন, ধীরে ধীরে সব জানতে পারবেন।